আমন্ত্রণ নিউজ গ্যালারি অনুষ্ঠানে। এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন। এই আয়োজনে আমরা যেটা করি, যারা দেখেছেন তারা তো জানেনই, যারা দেখেননি আজকে প্রথমবার যোগ দিলেন আমাদের সঙ্গে, তাদের জন্য বলছি আসলে যে এই অনুষ্ঠানে আমরা কি করি যে প্রতিদিনই তো অনেক ধরনের সংবাদ আমরা বিভিন্ন সংবাদপত্রে কিংবা টেলিভিশনে দেখি। এর মধ্যে অনেক সংবাদ আছে যেগুলো নিয়ে হয়তো খুব একটা আলোচনা হয়নি, কিংবা অনেক টকশোতে তো বিভিন্ন সংবাদ নিয়ে আলোচনা হয়, সেটি নিয়ে হয়তো আলোচনা হয়নি। আমরা এমন কিছু সংবাদ যেটি হয়তো আলোচনা আসছে না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানুষের মনে দাগ কেটেছে, মানুষ জানতে চায় সেই বিষয়গুলো, সেই এমন কিছু সংবাদ নিয়ে আমরা বিশ্লেষণ করি। সেই সংবাদের যে সংশ্লিষ্ট যে ব্যক্তিরা থাকেন তারা আমাদের সঙ্গে অতিথি হন, দেশ থেকে, দেশের বাইরে থেকে, দেশের নানা প্রান্ত থেকে তারা আমাদের সঙ্গে যোগ দেন, তাদের বিশ্লেষণগুলো শুনি এবং সেই সঙ্গে সমাজে আসলে কী ধরনের এটা প্রভাব পড়তে পারে এই ঘটনাগুলোর, সেগুলো আলোচনা করার চেষ্টা করি। এবং সেই সঙ্গে আমাদের এখানে আমরা গান শুনি, নানা ধরনের অন্য আয়োজন থাকে। একটা মজার আমরা একটা কী বলে বিভিন্ন তথ্য এবং মজা দিয়ে আমরা 1 ঘন্টা পার করার চেষ্টা করি। মোটামুটি ইনফোটেইনমেন্ট যেটা বলে সেটা সব কিছুই আছে আমাদের এই নিউজ গ্যালারি অনুষ্ঠানে। কাজে শুরু করবো যেটা দিয়ে, সেটা আজকে 10টার দিকে, রাত 9টার দিকে হঠাৎ করে আমরা একটা সংবাদ পেলাম যে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট অফ কেমিক্যাল মেজারমেন্টস, BRICM, এই প্রতিষ্ঠানটি দাবি করছে যে তারা এমন একটি নাকের স্প্রে তারা আবিষ্কার করেছে যেটি দিলে করোনা প্রতিরোধ করা যায়, করোনা ঠেকানো যাবে। যেমন আমরা হাতে হ্যান্ড স্যানিটাইজার মাখছি যেন হাতে করোনা ভাইরাস কোনোভাবে আক্রান্ত না হতে পারে, বা কোথাও ছুলে যেন করোনা ভাইরাস থাকলেও আমরা হাতে না নিতে পারি, এই জন্য আমরা বিভিন্ন ধরনের হাতে নানা ধরনের জিনিস দিচ্ছি আমরা। সেই ব্যাপারটি তারা এখন নাকের একটা স্প্রে নিয়ে এসছেন, যেটি দিলে নাকে করোনা ঢুকবে না, যেটি একদম আমরা যেটা বলছি যে নাক দিয়ে, মুখ দিয়ে এবং চোখ দিয়ে মূলত করোনা ভাইরাস শরীরের মধ্যে প্রবেশ করে, সেই প্রবেশটি নাক দিয়ে ঠেকে দেওয়া যাবে এই স্প্রেটি দিলে। এই ব্যাপারটি তারা আবিষ্কার করছে তাদের সাথে, তাদের যে মহাপরিচালক অর্থাৎ প্রতিষ্ঠানটির মহাপরিচালক, BRICM এর যে মহাপরিচালক, একটি সরকারি প্রতিষ্ঠান, মালা খান, তার সাথে আমরা ফোনে কথা বলেছিলাম। তিনি আমার সাথেই ফোনে কথা বলেছেন। তা তিনি কি বলেছেন সেটি একটু শুনে আসি, তারপরে আমরা অন্যান্য সংবাদে যাব। আমাদের নাক মুখ এর মাধ্যমে যখন আমার ভেতরে প্রবেশ করছে শরীরে, তো সেই পয়েন্টগুলোকে যদি আমরা চেক দিতে পারি, যে কোনোভাবে যদি আমার নাক এবং মুখের মধ্যে আমার এই ভাইরাসটা যায়, এই অংশটাকে যদি আমরা এই স্প্রের মাধ্যমে সেই ভাইরাসটাকে আমরা ডিস্ট্রয় করতে পারি বা কিল করতে পারি, তাহলে এটা আর আমার শরীরের ভেতরে সেটা যেতে পারছে না বা ফার্দার কোনো কমপ্লিকেশন তৈরি করতে পারছে না। এটা হলো যে মনে করেন যে আক্রান্ত হয়নি তার প্রিভেনশনের জন্য। আবার ওইদিকে ধরেন যে অলরেডি এফেক্টেড হয়েছে, তাকে যদি আমরা টাইম টু টাইম এইটা দিয়ে তাকে স্প্রে করা হয়, তাহলে তার ভাইরাল লোডটা এটা দিয়ে রিডিউস করা সম্ভব। এটা আমরা আসলে কাজটা করেছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং আমরা BRICM জয়েন্টলি। তো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সেখানে প্রায় 200 পেশেন্টের উপরে এটা অ্যাপ্লাই করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে এই আমাদের যে মলিকুলটা সেটা এই ভাইরাসটাকে কিল করতে পারছে কিনা। এট এ টাইম আমরা দেখেছি যে এটা কত সময় পর্যন্ত ইফেক্টিভ থাকছে, যে একবার স্প্রে করার পর আর সেকেন্ড টাইম আমরা কোন সময় পরে স্প্রে করলে আমার এই ভাইরাসটাকে সে ঠিক মতো কিল করতে পারছে সেটা, এবং এই ভাইরাসের কারণে আমার ট্রান্সমিশনটা কমছে কিনা এবং কোন ডোজে এটা ঠিক মতো কাজ করছে, ভালো মতো কাজ করছে। আমরা সেই কাজগুলোই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সাথে করেছি। একটা লিমিটেড ক্লিনিক্যাল ট্রায়াল আমরা করেছি। তো আগামী পরশুদিন ইনশাল্লাহ আমরা BMRC তে এটার জন্য আমরা অ্যাপ্লাই করব। আর পেটেন্টের জন্য আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি গতকাল। ঠিক আপনি 3 থেকে 4 ঘন্টা পর পর 2 নাকে 2 চাপ করে এবং মুখে 3 থেকে 4 চাপ করে আপনি ইউজ করবেন এবং 3 ঘন্টা পর্যন্ত এটা খুব সুন্দর ইফেক্টিভ থাকে। আবার 3 ঘন্টা পরে আপনাকে করতে হবে। আমরা করোনা থেকে রক্ষা পেতে যখন নানা ধরনের ভ্যাকসিনের কথা বলছি, নানা ধরনের অনেক হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি, তাছাড়া নানা ধরনের সাবধানতা আমরা দেখাচ্ছি, তাও সেই সময় এমন একটি খবর নিশ্চয়ই আমাদের আশাবাদী করবে। আমরা অন্তত করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অন্তত যদি এটি শেষ পর্যন্ত বাজারে আসে এবং পারমিশন পায়, তাহলে নিশ্চয়ই আমাদের জন্য নিজের দেশের একটি প্রোডাক্ট আমরা উপকৃত হব। আচ্ছা, আমরা এখন একটু অন্য খবরে চলে যাই। এই সংবাদটি নিশ্চয়ই আগামীকাল আরও বেশি ডেভেলপমেন্ট হবে, আরও বড় আমরা ভালো খবর জানতে পারবো কিংবা বিস্তারিত খবর জানতে পারবো, তখন হয়তো এটি নিয়ে আলোচনা করা হবে। এবার অন্য একটা খবরে চলে যেতে চাই, সেটা হচ্ছে আজকে সিলেটে একটি ঘটনা ঘটেছে। সিলেটের MC কলেজ গণধর্ষণ মামলার চার্জশিট আজকে গ্রহণ করেছে আদালত। আপনারা জানেন গত 25 সেপ্টেম্বর সিলেটের MC কলেজে একটি গণধর্ষণের ঘটনা ঘটেছিল।
একজন গৃহবধূকে তুলে নিয়ে সেখানে ধর্ষণ করা হয় এবং এই নির্যাতন করা হয়। সেই ঘটনার পরে এতদিন পরে এসে আজকে সেখানে সিলেটের আদালত 6 জনকে আসামি করে সম্ভবত একটি চার্জশিট দেওয়া হয়েছে। তো সেই ঘটনার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই মুহূর্তে সিলেটের আমার এটিএন নিউজের প্রতিনিধি সজল সূত্রী আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের আরেকজন আছেন আমাদের সঙ্গে আব্দুল করিম কিম, দুষ্কাল প্রতিরোধ আমরা নামে একটি প্রতিষ্ঠানের তিনি সংগঠক, তিনি আমাদের সঙ্গে দুজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাদের দুজনকে আমাদের স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, আমি সজল সূত্রে আপনার কাছে সরাসরি যদি জানতে চাইবো যে আপনি তো আমরা আপনার নিউজটি আমরা দেখলাম, আমি একটু জানতে চাইবো যে এই ঘটনার পর আসলে মানে আমি নিউজটা দেখেছি, তো নিউজের বাইরে কিছু আছে কিনা বা বলার মতো কিছু আছে কিনা যে আপনার এই ঘটনা আসলে সেখানকার মানুষজনের উপর কী প্রভাব পড়লো, সেই যে পরিবারটির এই ঘটনার কি বলবো তার দ্বারা ক্ষতিগ্রস্ত হলো, সেই পরিবারটির কি ধরনের তারা কি বলছে, সবকিছু মিলে আর কি। রেজন যেটি বলছিলেন, যখন নাকি গত 3 ডিসেম্বর মামলার প্রথম অভিযোগপত্রটি দাখিল করা হয়, পুলিশ দাখিল করে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তখন আমরা ধারণা করছিলাম তখনই খুব দ্রুতই বিচার শুরু হয়ে যাবে। কিন্তু সেটি 3 জানুয়ারি আসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সেটি মামলাটি যে নারী এবং শিশু নির্যাতন দমন আদালত ট্রাইব্যুনাল যেটি সেটিতে স্থানান্তর করা হয়। 3 তারিখ যখন আমরা দেখি যে বাদী ব্যাপারে নারাজি দেওয়ার জন্য সময় চেয়েছেন বা বিচার করার জন্য সময় চেয়েছেন পর্যালোচনার জন্য, তখন আমরা দেখলাম 10 তারিখ সময় দিয়েছিল জানুয়ারি। 10 তারিখ গিয়ে আবার যেটি হলো যে তিনি আবার সময় চাইলেন। একটা সন্দেহ তৈরি হয়েছিল যে আসলে বাদী কি করতে চাচ্ছেন, কিন্তু সেই সংখ্যাটিও কেটে গেছে। আজকে বাদী জানিয়েছেন যে আর যে আচ্ছা, আমার সজল সূত্রে আমার মানে অডিওতে একটু সমস্যা হচ্ছে মনে হয়, আমরা একটু পরে তার কাছে আসছি মনে হয়। আমরা এর মধ্যে আব্দুল করিম কিম আপনার কাছে যেতে চাই, যেহেতু আপনি এই দুষ্কাল প্রতিরোধ আমরা নামে একটি প্রতিষ্ঠানে আপনি তৈরি করেছেন, এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই যে সিলেট যে ঘটনা ঘটলো, এমসি কলেজে যে ঘটনা ঘটছে 25শে সেপ্টেম্বর, এই গণধর্ষণের ঘটনা, সেটির প্রতিবাদে আপনার নানা ধরনের কর্মসূচি দিয়েছেন। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে 25শে সেপ্টেম্বরের ঘটনা ঘটেছে, আমরা কি দেখি যে এই ধরনের ঘটনা হয় বিভিন্ন জায়গায় বা অন্য যে কোনো অপরাধ হলো, আমরা নানা ধরনের প্রতিবাদ করলাম, অনেক আলোচনা হলো, তারপর যখন এটি আসলে মামলাটি দীর্ঘসূত্রিত হয় কিংবা এই ধরনের একটু লম্বা সময় চলে যায়, অন্য একটা ঘটনা ঘটে, আমরা সাধারণত ভুলে যাই। সিলেটের মানুষ কি আসলে এই বা আপনারা যারা এইটি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আপনারা কি আসলে ভুলে গেছেন বা সিলেটের মানুষ কি ভুলে গেছে এই ঘটনা, না আগের মতোই আসলে এখনো দগদগে ঘা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই ঘটনাটি সাধারণ একটি ধর্ষণের ঘটনা নয়। আমরা এই সময়টাকে, এই ধর্ষণের ঘটনার পরেই সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং নাগরিক সংগঠনের প্রতিনিধিরা মিলে আমরা এই সময়টাকে বলেছি দুষ্কাল। কারণ দুষ্কাল বলেই এরকম সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে এরকম ঘটনা ঘটলো। এই অবস্থাতে আমরা এই সংগঠনের মাধ্যমে নানান কর্মসূচি পালন করি। আমরা কিন্তু যে কথা বলতে চেয়েছি যে এই ধর্ষণের ঘটনার মাধ্যমে কতিপয় ধর্ষক, বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণ কাণ্ড ঘটছে, কিন্তু এখানকার ঘটনাটি সাধারণ কোনো ঘটনা ছিল না। একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষকেরা কারা? আমরা মূলত এই ধর্ষকদের মদতদাতাদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছিলাম। এখন বাদী আপত্তি করেননি যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু আমরা অবাক হয়ে দেখেছি যে এদের মদতদাতা যারা, তারা কিন্তু এই মামলাতে কোনোভাবেই এখানে তদন্ত করে এদের পেছনের শক্তি কারা, কেন এখানে এই ঘটনা ঘটলো, কোন সাহসে এরা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে দিনের পর দিন এমন অপকর্ম করে গেছে। কারণ স্থানীয় কাউন্সিলর সহ একাধিক সংবাদ মাধ্যমেও এসেছে, এখানে ইতিপূর্বেও অনেক ধর্ষণ কাণ্ড ঘটেছে। যারা লোকলজ্জার ভয়ে বা সামাজিক
লজ্জার ভয়ে এই ঘটনাগুলো প্রকাশ করেননি, কিন্তু এমন ঘটনা ঘটেছে। এখন যারা ঘটিয়েছে তাদের মদতদাতাদের চিহ্নিত না করা পর্যন্ত আজকে এই ধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের হয়তো চার্জশিটে অভিযুক্ত করে মামলা চলবে, সেটা একটা বিষয়, কিন্তু নতুন ধর্ষকের যে উৎপত্তি হবে না। আমরা বলেছি ধর্ষক উৎপাদনের যে কারখানা, সেই কারখানা ভেঙে দিতে হবে। এদেরকে যারা লালন পালন করেছে, এদেরকে যারা মদত দিয়ে আজকে এই অবস্থায় এরকম দুঃসাহসী করেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। সেটা যদি না করা হয় তাহলে এটা আরো 10টা ধর্ষণ মামলার মতো ধর্ষণ হয়েছে, সেটা নিয়ে আলোচনা হবে কতটুকু কি হয়েছে। আচ্ছা আব্দুল করিম, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনার আরেকটা প্রশ্ন আমার কাছে আছে, সেটি হচ্ছে যে ছোট্ট করে যদি বলেন যে আসলে এই ঘটনার পরে সিলেটের মানুষের মধ্যে এই যে আপনি বলছেন যে অনেকে হয়তো লোকলজ্জার ভয়ে এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু প্রকাশ করেননি, কিংবা অনেকে প্রতিবাদ করেননি, এই ঘটনার পরে সিলেটের মানুষের মধ্যে যে প্রতিবাদ করা কিংবা একটা অপরাধ হলে প্রকাশ করা, এমন মানসিকতার পরিবর্তন হয়েছে কিনা? না, দেখেন, নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা আমাদের সামাজিক ইয়েতে যারা এই ঘটনাটা পার হয়েছে তারা হয়তো ট্রমার মধ্যে আছে, তারা সেটা প্রকাশ করেনি। কিন্তু আমরা দেখেছি জাতীয় গণমাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি সহ সাক্ষাৎকারে বলেছেন, লিখিত সাক্ষাৎকারেও বলেছেন যে এখানে ইতিপূর্বেও এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, এবং এই তথ্যগুলো নিয়ে জাতীয় গণমাধ্যমে অসংখ্য প্রতিবেদন এসেছে। এই অবস্থাতে এটা নিয়ে কেউ প্রতিবাদ করেনি, এই বিষয়গুলো আমলে নেওয়া হয়নি। এখানে 8-10টা ঘটনার মতো এই ঘটনাটাকে কিছু ব্যক্তির ধর্ষণ কাণ্ড হিসাবে চিহ্নিত করে সেটারই চার্জশিট করা হয়েছে। কিন্তু আমরা মনে করেছিলাম সিলেটের মানুষ এটা নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা করেছি, সেটা হচ্ছে যে এই ধর্ষণ তৈরির কারখানা কেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে এসে এই ছেলেরা এরকম বেপরোয়া হয়ে গেল, নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে একজন গৃহিণীকে নিয়ে ধর্ষণ করেছে বা একাধিক ছাত্রীকে নিয়ে গৃহীত করেছে। এই ঘটনাগুলো কেন ঘটলো, সেটার পেছনের কারা আছে, কেন এই ঘটনাগুলো ঘটলো, সেই সমস্ত বিষয় সামনে আসবে। আমরা দেখেছি যে মদতদাতাদের আসলে যারা এই ঘটনার পেছনের মূল কারিগর আছেন, মদতদাতা যারা, সবসময় বলে দেখি যে একটা শক্তিশালী মহল আসলে যারা ঘটান তাদের পেছনে একটি মদতদাতা থাকেন, এবং তারা কখনই আসলে কি বলে থাকে না, মানে এই ঘটনা যখন বিচার হয় তারা সবসময় পর্দার আড়ালেই থেকে যান। আপনাদের দাবি, সিলেটের মানুষের দাবি হচ্ছে এই ঘটনার মদতদাতারা যারা আছেন তারা নিশ্চয়ই কি বলবে, তারা যেন গ্রেপ্তারের আওতায় আসেন বা তারা যেন আলোতে আসেন, তা সবাই তাদেরকে জানুক। নিশ্চয়ই আপনার দাবি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে যদি দায়িত্বশীলরা শোনেন নিশ্চয়ই এই ব্যবস্থা নেবেন। এখন আমরা যেটি কথা বলবো, বরিশালে একটি পত্রিকা রয়েছে, স্থানীয় পত্রিকা আজকের পরিবর্তন। সেই পত্রিকায় আমি আজকে দেখলাম যে একটি খবর ছেপে তাদের স্পেশাল একটি নিউজ আছে, আয়োজন, তো সেটি তার শিরোনামটা এরকম যে দৃশ্যমান পদ্মা সেতু চ্যালেঞ্জে বরিশালের বিলাসবহুল নৌ সেক্টর। এই রিপোর্টটি যিনি করেছেন সেই পত্রিকার রিপোর্টার সাইদ পান্থ। তো তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে এই যে পদ্মা সেতুটা হচ্ছে, এই পদ্মা সেতু হওয়ার কারণে বরিশালতে সবাই মোটামুটি যারা যাওয়া আসা করেন, বেশিরভাগ মানুষই তো লঞ্চে আসা যাওয়া করেন, তো এই লঞ্চ ব্যবসায়ী যারা আছেন তারা এক ধরনের চ্যালেঞ্জ অনুভব করছেন যে যদি পদ্মা সেতুটা হয়ে যায় তাহলে তো বরিশালে অনেক বিলাসবহুল গাড়ি যাবে, সড়ক যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো হবে পদ্মা সেতু দিয়ে অনেক, এবং যে বিলাসবহুল যানবাহন চলাচল শুরু হবে, অনেক সময় কমে যাবে আসা যাওয়া সড়ক পথে। এই কারণে অনেকে হয়তো লঞ্চে যাওয়ার চেষ্টা বা যাবেন না। এই কারণে যারা লঞ্চ ব্যবসায় আছেন তারা এখন চেষ্টা করছেন যে এই চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছেন, তারা তাদের যাত্রী সেবার মান বাড়ানোর চেষ্টা করছেন, এবং তারা এই আরও আধুনিক এবং আরও কি বলবো যে সুযোগ সুবিধা সম্পন্ন লঞ্চ বানানোর চেষ্টা করছেন। সুইমিং পুল থাকছে, অনেক জায়গায় খেলার মাঠ থাকছে, মানে এই ধরনের নানা ধরনের কি একদম কি বলবো যে বিলাসবহুল লঞ্চ বানানোর চেষ্টা করছেন। তো এই বিষয়টি আমাদের একটু সবসময় আমরা দেখি যে পদ্মা সেতু নিয়ে অনেক ধরনের পজিটিভ কথা হচ্ছে যে অনেক ব্যবসা বাণিজ্য বাড়বে, সেখানে এমন একটি খবর যেখানে যে এক ধরনের ব্যবসায়ীরা একটু চ্যালেঞ্জ অনুভব করছেন, সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা পান্থ সাথে একটু প্রথমে কথা বলবো। সাইদ পান্থ আছেন আমাদের সঙ্গে। পান্থ, শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ ফয়েজ ভাই। আচ্ছা পান্থ, আপনি একটু থামেন। আপনি পান্থর কাছে যাওয়ার আগে আরেকজন অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তিনি নিজামুদ্দিন। তিনি অ্যাডভেঞ্চার লঞ্চ মালিক এবং পরিচালক বিসিসিআই, তিনি একজন লঞ্চ ব্যবসায়ী, তিনিও আমাদের সঙ্গে আছেন। নিজামুদ্দিন, আপনি আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে।
ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য এটিএন নিউজকে এবং আপনাকে আচ্ছা, ধন্যবাদ। আমি মনে হয় একটু সাইদ পান্থ আপনার বক্তব্যটা শুনি, যে আসলে আপনি যে রিপোর্টটি করলেন এই রিপোর্ট আসলে আপনি আর কি কি দেখেছেন লঞ্চ মালিকদের সাথে কথা বলে, আর কি কি আপনি আসলে তারা কেন মনে করছেন যে পদ্মা সেতু তাদের ব্যবসার জন্য চ্যালেঞ্জ, মানে মনে করছেন, তারা কেন মনে করছেন? ধন্যবাদ ফয়েজ ভাই। আমরা সবাই জানি যে বহুল প্রত্যাশিত আমাদের এই পদ্মা সেতু। ইতিমধ্যে 6.15 কিলোমিটার এই পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। আর পরিবহন মালিকরা যেটা বলছে যে মাত্র 3.5 ঘন্টা বা 4 ঘন্টার ভিতরে আমরা ঢাকা বরিশাল থেকে ঢাকা যাতায়াত করতে পারবো। আর লঞ্চ এমন একটি বাহন আমাদের জন্য, বরিশালবাসীর জন্য, যেটার মতো স্বাচ্ছন্দ্য বোধ করা কোনো পরিবহন আর নেই। রাতে আমরা শুয়ে থাকবো, সকালবেলা উঠে দেখবো আমরা রাজধানীতে পৌঁছে গেছি, আবার একইভাবে রাজধানী থেকে বরিশালে আসার পথটা। কিন্তু আমরা দেখছি যে আসলে যখন পদ্মা সেতুটা নির্মাণ হয়ে যাবে তখন বিলাসবহুল অনেক বাস সার্ভিস চলে আসবে আমাদের এই বরিশালে। তো এই বাস সার্ভিসে দেখা যাবে যে আমাদের যাত্রী অনেক কমে যেতে পারে। আর এই কমে যাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের লঞ্চ মালিকরা একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছে। তারা আপনি জেনেছেন যে বরিশালের এই যে বিলাসবহুল লঞ্চ, যেটার একটা এখন হচ্ছে, আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন যে সুন্দরবন 18 ওটা প্রায় 300 ফিট লম্বা এবং 52 ফিট চওড়া। তো এরকম বিশাল বিশাল প্রতিটা লঞ্চ নির্মাণ হচ্ছে বরিশালে। এই লঞ্চে কোনোটায় লিফট সংযুক্ত করা হচ্ছে, কোনোটায় চলমান সিঁড়ি স্থাপনের চেষ্টা চলছে, কোনোটায় এটিএম বুথ, হেলিপ্যাড, সুইমিং পুল, এরকম করে নানাভাবে যাত্রী সেবার মান উন্নয়নের চেষ্টা চালাচ্ছে তারা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাসে কিছু যাত্রী চলে যাবে, কিন্তু তারপরেও তারা যাত্রী ধরে রাখার জন্য নানাভাবে চেষ্টা করছে। আচ্ছা, এখানে আমি মনে একটু নিজামুদ্দিন আপনার কাছে জানতে চাইবো যে আসলে কি লঞ্চ মালিকরা এই পদ্মা সেতু হওয়ার কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে এমন চ্যালেঞ্জ, আপনারা সড়ক পথে যারা ব্যবসা করেন, যে যানবাহন চলে, সেগুলো নিয়ে চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা? আসলে খান সাহেব যে কথাটা বলেছেন, আসলে একটা বড় ধরনের একটা ঝুঁকিতে আছে আচ্ছা, এই জাহাজ ব্যবসায়ীরা। তবে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর যে সাহসিকতা ভূমিকা পালন করে পদ্মা সেতু নিয়ে কাজ করে আজকে বাস্তবায়নে রূপ দিয়েছেন, সেখানে আমাদের এই আমাদের লঞ্চের চিন্তাটা আমরা বড় আকারে দেখি না, এটা দেখি জাতীয় স্বার্থে, যেহেতু এখানে কিছু করার নেই। তবে লঞ্চের প্রত্যেকটা জাহাজেরই আধুনিকতার ছোঁয়া বাড়াতে হবে এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা। এবং আরেকটা জিনিস হলো, আসলে মানুষ বলে, বাট রাতে কিন্তু এভিয়েশনের কোনো সিস্টেম নাই যে রাতে কোনো হেলিপ্যাড থাকবে। আমাদের এগুলা জাস্ট কথার কথা আর কি। অ্যাকচুয়ালি হেলিকপ্টার তো জানেন যে রাতে চলা কত রিস্ক, এবং নেভিগেশন সেখানে সিভিল এভিয়েশনের অনুমোদন লাগবে, অনেক ঝামেলা ত্রুটি থাকে, যাই হোক সেটা না। তবে আমাদের যেটা যে অ্যাডভেঞ্চারে আমাদের ধরেন লিফট আছে, অন্যান্য লঞ্চেও 2-1টা লিফট আছে, এবং নতুন করে যারা আসতেছেন তারাও সংযোজনের চেষ্টা করছেন। এবং যাত্রীদের সেবাটা সবচেয়ে মূল ইম্পর্টেন্ট, এবং যে যাত্রীদেরকে সেবা দেওয়াটা, এবং সেবার পাশাপাশি হচ্ছে যে আসলে তাদের যে সদরঘাট থেকে বিভিন্ন বন্দরে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে দক্ষিণ অঞ্চলে, সেই ঘাটের যে একটা বিড়ম্বনা আছে, এই ঘাটের বিড়ম্বনাটাকে ক্লিন করতে হবে। এইটা যদি ক্লিন করা হয়, এই ব্যাপারে সরকার যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা করে, কারণ একটা ঘাটে একজন সাধারণ প্যাসেঞ্জার গেল, একটা কার্টুন নিয়ে গেল, বক্স নিয়ে গেল, সেখানে একটা টানাটানি, তার কাছ থেকে একটা ডিমান্ড করা হলো যে আপনি 500 টাকা দেন, 1000 টাকা দেন, 2000 টাকা দেন। এই সকল বিষয়গুলি নিয়েই কিন্তু আসলে বড় ধরনের একটা চ্যালেঞ্জ আসতেছে। আর লঞ্চের যে বড় বড় ইনভেস্টমেন্ট, আসলে এই লঞ্চটা কিন্তু শিল্প শ্রেণীতেও অন্তর্ভুক্ত হয়নি। এইটা নিয়েও বিগত দিনে আমি মিটিং এ বলেছিলাম যে আসলে দেখেন 50 লাখ থেকে 1 কোটি টাকার ভিতরে একটা মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প হয়, বাট আমাদের এই যে এত বড় ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট সেক্টরটাকেই শিল্প নীতিতে ঘোষণা করা হয় নাই। তো শিল্প নীতিতে যদি ঘোষণা করা হতো, সেই ক্ষেত্রে কিন্তু সরকারের অনেক ফ্যাসিলিটি থাকতো। আমরা নিজস্ব অর্থায়নে আমরা এসি জেনারেটর সাপ্লাই, বিদ্যুৎ উৎপাদন করে নিজেরা
পাওয়ারকে সাপ্লাই করে সেখানে আপনার এসির ব্যবস্থা করি। আচ্ছা সেখানে নিজামুদ্দিন, আমি আমাদের আমি একটা একদম সোজা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে চ্যালেঞ্জ অনুভব করছেন আপনারা, এর ফলে আমরা যারা লঞ্চে যাতায়াত করি বা সামনে করব হয়তো, তারা কি আমাদের এই সার্ভিসে আরো উন্নতি, আপনারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করে আমাদের সার্ভিসটা আরো ভালো করবেন কিনা, আরো আমরা উন্নত সার্ভিস পাবো কিনা? না, সার্ভিস তো উন্নত সবারই করতে হবে, এই আচ্ছা। লাইনকে টিকিয়ে রাখার স্বার্থে সবাইকে আপনার ভালো সার্ভিসে চলে আসতে হবে, সেবায় চলে আসতে হবে। আচ্ছা, পান্থ, আপনাকে জানতে চাইবো যে আসলে কি এই পরিবহন যারা ব্যবসা করবেন তাদের প্রস্তুতিটা কেমন, সেখানকার প্রস্তুতি নেওয়া শুরু, তাদের সাথে কথা বলেছেন কিনা, বা বিলাসবহুল যানবাহন জি। রাস্তায় নামবে কিনা? জি জি জি, আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি পরিবহন সেক্টরের সাথে, যারা তারাও অনেকভাবে প্রস্তুতি নিচ্ছে, নতুন নতুন বাস, এসি বাস এরকম আনার চেষ্টা করছে তারা। তো পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে তারাও এটা চালু করবে বলে আমাদের জানিয়েছে। মানে শেষ মাত্র পর্যন্ত আসলে 3.5 থেকে 4 আমার মনে হয় এই ঘন্টার- চ্যালেঞ্জে বা এই যে কি বলবো, দুইটা সেক্টর, ব্যবসায়ী সেক্টর যখন পাল্লাপাল্লি দিবে বা প্রতিযোগিতা করবে, শেষ আখেরে মনে হয় লাভ যাত্রীদেরই হবে নাকি? সেটাই মনে হচ্ছে ভাই। আচ্ছা, ধন্যবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। এবং আমরা প্রত্যাশা করব যে আসলে সব ক্ষেত্রেই প্রতিযোগিতা থাকা উচিত, এবং এই প্রতিযোগিতা যেন সুস্থ প্রতিযোগিতা হয়, এবং এই যে সড়ক পথের যানবাহন এবং নৌপথের যানবাহন, এই দুই ব্যবসায়ীরা যখন প্রতিযোগিতা করবেন, আমরা আরও ভালো ভালো কি বলবো সুবিধা পাবো, এবং বরিশালে যারা যাবেন তারা নিশ্চয়ই আরও বেশি সুবিধা নিয়ে আরও বেশি আরামে বরিশালে যেতে পারবেন। যারা এই পর্বে এই মতো যোগ দিলেন কিংবা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে আছেন, তাদের জন্য এখন একটি মজার সময়, আনন্দের সময়, কারণ আমরা এখন থেকে গান শুনবো। আমাদের সঙ্গে যিনি আজকে আছেন, প্রথম তার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে এখন আছেন গোলাম পাঞ্জাতন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের স্বাগত আপনাকে। একটু গোলাম পাঞ্জাতনের গান শোনার আগে একটু আমি তার সম্বন্ধে একটু বলতে চাই। সেটা হচ্ছে তিনি রাজশাহীর মানুষ, জি জি। এবং 2016 সালে আমাদের একটা প্রতি ঈদে আমাদের একটা আয়োজন হয় আনসাং স্টার। জি, জি। তা আনসাংয়ে তিনি গান গেয়েছেন, আনসাং হিরো। ওইটা আনসাং আচ্ছা, আনসাং গান গেয়েছেন, এবং তিনি 2016 সালে, জি, জি, 16 সালে 2016 সম্ভবত ঈদ তিনি উল ফিতরের অনুষ্ঠান। ঈদ উল ফিতরের জি। অনুষ্ঠানে তিনি গান গেয়েছেন। এবং আপনারা জানেন যে এটি নিজের আনসাং যে অনুষ্ঠানটি হয়, সেখানে আমরা মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসলে সুপারস্টার না, যাদের গান আসলে বিভিন্ন টেলিভিশনে প্রচার হয় না, বড় বড় সিঙ্গার না, কিন্তু ভালো গান করেন, তারা এসে বিভিন্ন পেশার মানুষ যারা গানকে ভালোবেসে গান তারা এসে সে অনুষ্ঠানে গান এবং কি বলবো যে অনেকে স্টার হয়েছেন তার মতো। তবে আমরা একটু কথা বলার আগে একটু দেখে নিই 2016 সালে আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, আমি একটা গান শুনি আগে, তারপরে মনে হয় আমরা ওই 2016 সালে যে গানটা গেয়েছিলেন সেইটি শুনবো। একটা গান শুনি আপনার। যেহেতু আমাদের বিজয়ের মাস কিছুদিন আগে চলে গেল, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস গতকালকে ছিল, গত পরশু। তো ওই দিনকে কেন্দ্র করে আমি একটি দেশের গান শুরু করতে চাচ্ছি। যদিও দোতারা প্লে করছি, তো ভুল ত্রুটি অবশ্যই হবে। দোতারা দিয়ে গান গাওয়া একটু ডিফিকাল্ট, তো আমি চেষ্টা করছি। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি
তোমার বুকে বুকে যদি রাখো আমার বুকে যদি রাখো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো জন্ম আমার ধন্য হলো জন্ম আমার ধন্য হলো মা। চমৎকার। একটু গোলাম পাঞ্জাতন আপনি জানতে চাইবো 2016 সালে যখন আনসাং স্টারে গান গাইলেন এটিএন নিউজের, তারপর থেকে এখন 2021, জি এই বছরে আসলে অনেক সময় চলে গেছে তাই না? জি, জি, অনেকটা সময় 5 চলে গেছে, বছর। 5 বছর চলে গেছে। এই 5 বছরে আপনার সঙ্গীত জীবনে বা আপনার ব্যক্তিগত জীবনে পরিবর্তনটা কি এসেছে? আমি এটিএন নিউজকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এটিএন নিউজ আমার জীবনের মানে সর্বশ্রেষ্ঠ উপহার। আচ্ছা, মুন্নি দিদি আমাকে যে সুযোগটা করে দিয়েছে। আমি ঢাকা শহরে তার 8 মাস আগে এসেছিলাম বিভিন্ন কারণবশত। তো ঢাকা শহরে এসে শেল্টারলেস অবস্থায় আমি ঘুরে বেড়াতাম। তো আমার এক ফ্রেন্ড এটিএন নিউজে হয়তো চাকরি করে, রাজন ভাই। তো রাজন ভাইয়ের মাধ্যমে আমি একটা লোকাল প্রোগ্রামে গান গাচ্ছিলাম। তো ওনার খুব পছন্দ হয় আমার ভোকালটা তার। তো বললো যে দাদা, আমাকে ইগারলি সে ডেকে বললো যে দাদা যদি আপনাকে চ্যানেলে গান গাইতে ডাকি যাবেন? আমি বললাম কেন নয়। তো ঠিক তার 15 দিন পরে ঈদ উল ফিতরের আচ্ছা, ইয়া ছিল। তো যাক ওই ঈদ উল ফিতরের ওই আনসাং স্টারে আমাকে সুযোগ করে দিয়ে তারপরের থেকে আমার কিছু মাধ্যম তৈরি হয় ওই প্রোগ্রামের মাধ্যমে। আচ্ছা, যার দরুন আমি অনেক কষ্ট করেছি ঢাকা শহরে এসে। আর ঢাকা শহরে এলে কেউ যদি না চিনে কাউকে, তাকে কষ্ট করতেই হবে। তো আমার পথটা মানে সুপথ বয়ে এনে দিয়েছে এটিএন নিউজ। সত্যি সত্যি আমি চিরকৃতজ্ঞ এটিএন নিউজ। আচ্ছা। এবং এই আনসাং স্টারে গান গাওয়ার আগে তো আপনার সম্মত টেলিভিশনে কোনো জি না, এই টেলিভিশন কেন, আমার লোকাল প্রোগ্রামও তেমন, ওটা আমি শখের বশত গিয়েছিলাম। আমার ঢাকা শহরের প্রথম প্রোগ্রাম আনসাং স্টারে গান গাওয়া। তারপরে মানুষ তো চিনতে শুরু করেছে আর চিনতে মানে কি, আমি ওখান থেকে আমার পরিচিতি লাভ করে, বিশেষ করে ঢাকা শহরে পরিচিতির যে মাধ্যম, এই ওখানে গান গাওয়ার পরে আমার জানি না হয়তো সৃষ্টিকর্তার একটা আলাদা দৃষ্টি ছিল আমার পুরে। অনেকেই গান গেয়েছে কিন্তু তাদের ওইভাবে হয়তো কেউ নক করে নাই, আবার করেছে হয়তো। অনেকে যোগাযোগ করে যে তারা বলে। হ্যাঁ, তো আমাকে ওখান থেকে ওই লিঙ্ক থেকেই আমাকে যোগাযোগ করে এবং তার সুবাদে আমি কিন্তু আমার কঠিন থেকে কঠিনতর কাজ আমার ইজি হয়ে গেছে এই আনসাং স্টারে গান গাওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু মানে একটু জানতে চাই, এখন আপনি কি ধরনের, আপনি তো মনে হয় তারপর টেলিভিশনে এনলিস্টেড হয়েছেন? হ্যাঁ, আমি বিটিভিতে দোতারা প্রথমে এনলিস্টেড হই, এখন কন্টিনিউ বিটিভিতে দোতারা প্লে করি। আবার ফোক মানে লোকসঙ্গীতে আমি বিটিভিতে এনলিস্টেড, আর রেডিওতেও বহু আগেই আমি এনলিস্টেড। আচ্ছা, এখন একটু আরেকটা গান শুনি, তারপরে অন্য কথা বলবো। আমি মূলত নজরুল গীতি গাইতে অভ্যস্ত ছোটবেলা থেকেই, যদিও বাবার কাছ থেকে আব্দুল আলিমের গান শিখেছি। তো নজরুল গীতি একটি শোনাই দোতারা দিয়ে, কেমন লাগে। যদিও দোতারা ইনস্ট্রুমেন্ট ডিফিকাল্ট, তো আমি নজরুল গীতি একটি গাওয়ার চেষ্টা করি, আমার জীবনের প্রথম নজরুল গীতি। আমার নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান।
আমার নয় গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে চাই জোছনা সবাই যাচ্ছে, গীত শেষ বিনা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদের কে চাই, কে চাই, কে চাই, চাঁদের কে চাই জোছনা সবাই যাচ্ছে, গীত শেষ বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে পুড়ে কত কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান আমার নয় গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চমৎকার চমৎকার। এবং আমাদের খুব ভালো লাগে যখন আমরা দেখি যে এটি নিউজে একটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এটি অনুষ্ঠান করেছে, এবং সেই অনুষ্ঠানে যারা, যেটি বলছিলাম, হয়তো পরিচিত না, ভালো গান গান, তাদের নিয়ে এনে অন্য জায়গায় সুযোগ পান না, তাদের এনে টেলিভিশনে গান গান, এবং তাদের মধ্যে থেকে কেউ কেউ যদি এই অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত পায় এবং গান সঙ্গীত চর্চায় নিজেকে নিবেদিত করে এবং সফল হয়, আমাদের ভালো লাগে। আমার মনে হয় যে আমাদের যে কি বলবো প্রচেষ্টা ছিল কিছুটা হলেও সফল হয়েছে। অবশ্যই সত্যি, অবশ্যই। আমি বলবো যে এটিএন নিউজের এই জাতীয় অনুষ্ঠান আরও বেশি প্রচার করলে আমাদের দেশের তৃণমূল পর্যায়ের মানুষগুলো, বিশেষ করে গ্রামের মানুষগুলো তো আসলে এখনও মিডিয়া সম্পর্কে ধারণা নেই। এটিএন নিউজ গিয়ে এই মিডিয়াকে তাদের সামনে তুলে ধরতে, এটা বড় পাওয়া। আচ্ছা, এটা সাধারণ মানুষের জন্য সবসময় এটি নিউজ যে প্রোগ্রামের কথা চিন্তা করুক না কেন, সাধারণ মানুষের চিন্তা মাথায় থাকে এবং সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করবে সেই চিন্তা আমাদের সবসময় থাকে। একটু জানতে চাইব যে আপনি তো এক সময় ঢাকা আসার আগে আপনি তো অঙ্ক শেখাতেন। জি জি জি, অঙ্কের টিচার ছিলেন। হ্যাঁ জি, আমার এই মানে ওই প্রমো তৈরি হয়েছিল টিচার হিসাবে। আচ্ছা আচ্ছা, আপনি অঙ্ক শেখাতেন। এখন কি আপনি সেই শিক্ষকতা পেশা আছেন নাকি গানকেই পেশা হিসেবে নিয়েছেন? 98 সাল থেকে আমি এই পেশার মানে অঙ্ক টিচিং পেশায় নিয়োজিত হই। 98 সাল থেকে 2016 পর্যন্ত অনেক পরিশ্রম করি। ঢাকা আসার পরে যেহেতু আমাকে সঙ্গীত হিসেবে কেউ চিনে না, তো স্ট্রাগল বা নিজের জীবনকে জিয়ে রাখার জন্য অঙ্ক আমি কিছু কোচিং সেন্টার ক্লাস নিয়েছি, কিছু প্রাইভেট স্কুলে ক্লাস নিয়েছি, 1.5 বছর ক্লাস নিয়েছি। তারপরে অত ডিফিকাল্ট কাজ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে। এই এটিএন নিউজের আনসাং স্টারে গান গাওয়ার পর থেকে আমার ওই দিকটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি সঙ্গীত নিয়েই, সঙ্গীতে আমার ধ্যান জ্ঞান। আমি ছোটোবেলা থেকেই চেয়েছিলাম, অন্য এর জন্য আমি কোনো জব করি নাই। আচ্ছা, আর সঙ্গীত নিয়ে ধ্যান জ্ঞান, আল্লাহ হয়তো আমার ওই দোয়াটা কবুল করেছে। আচ্ছা, এখন আপনি সঙ্গীত নিয়ে আপনি নিজে তো সঙ্গীত চর্চা করছেনই। জি জি, সঙ্গীত আপনি সঙ্গীত তো শেখাচ্ছেন? হ্যাঁ, আমার ঢাকা শহরে 50+ স্টুডেন্ট নাও এখন। আচ্ছা, শুধু সঙ্গীতে। আচ্ছা, আমি গান শেখাই ওই তো 2016 পর থেকে আমার এই 50+ স্টুডেন্ট। সো ডিফিকাল্ট ফর আস এনি কাইন্ড অফ পিপল। আচ্ছা, এই যে আপনি এত শেখাচ্ছেন, আপনি আসলে থাকে না যে অনেকে হয়তো নজরুল সঙ্গীত করে, নজরুল সঙ্গীত শেখায়, অনেকে হয়তো রবীন্দ্রসঙ্গীত করে কিংবা শাস্ত্রীয় সঙ্গীত করে বা আধুনিক করে, আপনি কি ধরনের গান? আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে। আপনি দেখলেন যে আমি প্রথমে একটি দেশের গান গেয়েছি, তারপরে নজরুলের ক্লাসিক সেমি ক্লাসিক একটি গান গাইলাম। তো একজন টিচার হিসাবে যদি কেউ প্রতিষ্ঠিত হতে চায়, তবে তাকে সঙ্গীতের সব অঙ্গনে স্পর্শ করতে হবে, নচেত সে গুড টিচার হতে পারবে না, বিশেষ করে মিউজিকে না। আচ্ছা, তো আমার চিন্তা ধারণা আছে, আমি খুব ছোট মানুষ, আমার সঙ্গীতের জ্ঞান ধারণা তেমন নেই, তো আমি চেষ্টা করি। আচ্ছা, এখন কি ধরনের গান শুনবো? এখন যেহেতু আমি আর ফোক ইনস্ট্রুমেন্ট হাতে বলি, আরেকটা বিষয় বলি
যে আমি আমার গুরুজি যে দোতারার গুরু শ্রদ্ধেয় অনুপম বিশ্বাস, ওনার মতন বড় মানুষ পৃথিবীতে আছে বলে এখনো আমার মতন পাঞ্জাতন তৈরি হচ্ছে। আচ্ছা ওনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আচ্ছা তো তিনি দোতারাতে যে ক্লাসিক্যাল বাজানো যায়, ওনার কাছে এসে আমার প্রথম ধারণা হয় যে না, দোতারাতে ক্লাসিক্যাল বাজানো সম্ভব। এবং স্যারের কৃপায় আমি প্রথম বাংলাদেশে শিল্পকলার মতন জায়গাতে, জাদুঘরের মতন জায়গাতে আমি আমার ওই স্যারের নেতৃত্বে আমাকে দিয়ে দোতারা রাগ সঙ্গীত প্লে করাইছে। আচ্ছা। যদিও ছোট আঙ্গিকের ছিল, তথাপি ওখান থেকে আমার কিন্তু ক্লাসিক্যাল, মানে দোতারাতে ক্লাসিক্যাল হয়, সেখানেই আমার যাত্রা শুরু হয়। আমরা হ্যাঁ, শোনাবো। আমি একটু গান গেয়ে তারপরে আমি ক্লাসিক্যাল আচ্ছা শোনাবো। যাবো তার আগে আমরা আনসাং স্টার নিয়ে কথা বলছি, জি, জি, বারবার জি। বলছি আপনি ওখান থেকে উঠে এসেছেন এবং সফল হয়েছেন। আমরা একটু সেই একটা ক্লিপ আমার কাছে আছে, আপনি Oh, thank you, 2016 সালে thank you. বানিয়েছেন। আমরা একটু দর্শকদের সেটা দেখিয়ে আসি Of course, 2016 সালে কেমন বাজাতেন, কি করতেন, জি। তারপর আমরা সে একদম লাইভ আমরা শুনবো। অফকোর্স অফকোর্স। আচ্ছা, আমরা শুনলাম যে 2016 সালে আপনি কেমন বাজিয়েছেন, 2021 সালে এসে একটু আপনার আবার লাইভ আমরা আচ্ছা, শুনতে চাই। ওটা আমার রাজনদা জোর করে বাজিয়ে নিয়েছিল আমার রুমে, ওই সুরটা। তো খুব ভালো লাগলো শুনে। তখন বাজিয়েছিলাম ফোক, এখন আমি ক্লাসিক্যাল বাজাবো। অবশ্যই। ইট ইজ আমার গুরুজি অনুপম বিশ্বাসের কম্পোজিশন, রাগ মিয়াকি মাল্লার। চমৎকার। একটু জানতে চাইবো যে আপনি তো একজন শিক্ষক ছিলেন, জি জি। আপনি অনেক স্টুডেন্ট পড়াতেন, তারপর কখন আসলে আপনার মনে হলো বা কেন মনে হলো যে আপনি আসলে শিক্ষকতা বাদ দিয়ে আপনি সঙ্গীত চর্চায় চলে আসবেন, কিংবা এখানে আসলে পেশা হিসেবে সঙ্গীত চর্চা আসলে শিক্ষকতা করতে পেরেছি সঙ্গীতের জন্যই। আচ্ছা। মানে আমার ছোটবেলায় সঙ্গীতের জন্যই আমার পড়ালেখা হয়েছে।
আমার বাবা কাছ থেকে সঙ্গীত আমার প্রথম তালিম না। আচ্ছা, তারপরে আমার গ্রামে আব্দুল সামাদ নামে একজন বড় হয়েছিল, তো ওনার ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না। আমার মানে আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক অনেক স্মৃতিবহুল। তো আব্দুল সামাদ ভাই আমাকে যখন গানের টিপস দিল, তো তখন আমাকে বলল যে স্কুলে মাস্ট ভর্তি হতে হবে, আচ্ছা। এখনই ইনস্ট্যান্ট। তারপরের দিন আমি স্কুলে ভর্তি হলাম এবং যেহেতু আমি ওই সঙ্গীত থেকেই আমার আচ্ছা। পড়ালেখা, তার জন্য আমি সঙ্গীতটা ওই শিকড়কে বাদ দিয়ে তো আর ওই আমি ডাল ধরতে পারি না, তখন থেকে আমার সঙ্গীত। আচ্ছা, আমরা আরো আপনার কথা শুনবো, আপনার গান শুনবো, আপনার সঙ্গে চর্চা শুনবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরতে আসছি এবং আমরা এসে আবার গান শুনবো। মোতার ভাই শেষ হয়েছে? ওঠেন। ওকে, ইসরাফিল ভাই। ভয়েসটা ঠিক আছে অনির? হ্যালো, ঠিক আছে। বিরতির পর আবারও আমন্ত্রণ নিউজ গ্যালারি অনুষ্ঠানে। গ্যালারি এই সময়টা, এই মুহূর্তে আমরা যেটা শুনছি সেটি হচ্ছে গোলাম পাঞ্জাতন সাহেবের গান শুনছি আমরা, এবং তিনি আমাদের কাছে একটু স্পেশাল। এই আয়োজনটা আমাদের কাছে স্পেশাল কারণ তিনি এই এটিএন নিউজ একটি অনুষ্ঠান প্রতি ঈদে যেটি হয়, আনসাং স্টার, আপনি দেখেন অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের তিনি গান গেয়েছেন 2016 সালে। জি। এবং তারপর থেকে তিনি বলছেন যে এই আমাদের অনুষ্ঠানে এটিএন নিউজের অনুষ্ঠানে গান গাওয়ার পর তার জীবনটাই বদলে গেছে। তিনি সঙ্গীতকে তার পেশা হিসেবে নিয়েছেন, সঙ্গীত চর্চাকে, এবং সেই সঙ্গে তিনি প্রচুর মানে স্টুডেন্টদেরকে তিনি সঙ্গীত শেখাচ্ছেন। তা এবং তিনি বলছিলেন যে এটিএন নিউজের মাধ্যমে, এই অনুষ্ঠানটার মাধ্যমে তার যে পরিচিতি হয়েছে, সেই পরিচিতির ফলেই কিন্তু তিনি গানকে পেশা হিসেবে বেছে নিতে পেরেছেন এবং ঢাকায় তিনি এখনও এই সঙ্গীত শিখিয়ে যাচ্ছেন, সঙ্গীত চর্চা করছেন। আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে, এই যে করোনার সময়, জি জি জি, এই সময় তো বিভিন্ন পেশার মানুষ নানা ধরনের কি বলবো যে সংগ্রামের মধ্যে আছে, নানা সমস্যায় আছে, সংকটের মধ্যে আছে। আপনি আপনার সময়টা আসলে কেমন যাচ্ছে? সঙ্গীত শেখাচ্ছেন, সঙ্গীত চর্চা করছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার কাছে যারা গান শিখেছে কিছুদিন বা 1 মাস 2 মাস, তারা আমাকে ওনারাই আমাকে বাদ দেয়নি। আচ্ছা, করোনার ভয়ে তারা আমাকে বাদ দেয়নি, কখনোই না। বরং আমি 2 মাস রেস্ট নিয়েছিলাম, কারণ অনেক পরিশ্রম হয়। তো আমার কোনো এই করোনার ইফেক্ট, যেটা করোনার যে ব্যাড ইফেক্ট, সেটা আমার লাইফে আসেনি। আচ্ছা, আপনি সংকটে পড়েন না, আমি আমার একদম মানে ন্যাচারাল লাইফ যেভাবে সেভাবে চলে। আপনি তো বাংলাদেশ টেলিভিশনে আপনি করছেন, বিটিভিতে আপনি অনুষ্ঠান করছেন, সেই সঙ্গে আপনি বেতারে তো ইনস্টিটিউট শিল্পী। হ্যাঁ, অনেক আগে বেতারে তো আমি ইন্টারমিডিয়েট পাস করার পরেই, আমার এজই হয়েছিল না সেই সময় আমি বেতারে লিস্টেড। আচ্ছা, এই যে ব্যস্ত সময় শো করেন কি কোনো এরকম দেখেন? হ্যাঁ, বাইরে তো অবশ্যই, বাইরে শো না করলে আপনার শিল্পী জীবন তো একটু ইয়া থাকে, অপূর্ণ থেকে যায়। আচ্ছা, হ্যাঁ, তবে আমি বেছে কিছু করি। আচ্ছা, বেছে করেন। আমি বাইরে করলে ক্লাসিক আঙ্গিকের যে গানগুলো অথবা লালন সাইজির গান যে সকল প্রোগ্রামে হয়, আমি মার্জিত আচ্ছা, প্রোগ্রামগুলো করি আর কি। আচ্ছা, একটু আরেকটা গান শুনি, বা কি শোনাবেন এখন? যেহেতু আমি দোতারা শোনালাম, আমি একটি লালন সাইজির গান শোনাই। অবশ্যই, প্লিজ। হিরে লাল মতির দোকানে গেলে না,
এই গানটার ক্রমই দিয়েছিল কিছুক্ষণ আগে, এই গানটা আমি শোনাচ্ছি। সদাই কিনলি রে পিতল দানা, পিতল দানা, সদাই কিনলি রে পিতল দানা, পিতল দানা, হিরে লাল মোতির দোকানে গেলে না, হিরে লাল মোতির দোকানে গেলে না। চটকেতে ভুলে রে হারালি অমূল্য রতন, চটকেতে ভুলে রে হারালি অমূল্য রতন, হারলে বাজি কাঁদলে এখন, হারলে বাজি কাঁদলে এখন, আর সারে না, আর সারে না। হিরে লাল মোতির দোকানে গেলে না, হিরে লাল মোতির দোকানে গেলে না। ব্যাপার করলে ভালো, সেগুন পনা জানা গেল। লালন বলে কি লাভ হইল, লালন বলে কি লাভ হইল, আও না যাও না, আও না যাও না। হিরে লাল মোতির দোকানে গেলে না, সদাই কিনলি রে পিতল দানা, পিতল দানা, সদাই কিনলি রে পিতল দানা, পিতল দানা, হিরে লাল মোতির দোকানে গেলে না, হিরে লাল মোতির দোকানে গেলে না, হিরে লাল মোতির দোকানে গেলে না। চমৎকার চমৎকার চমৎকার, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই গানটি গেয়েছিলেন? জি, আমার মানে আমার অডিশন, যে টেন নিউজে অডিশন নিয়েছিল, সম্ভবত বিপুল দাদাই হবে। আচ্ছা, আমার কাছ থেকে গান শুনতে চেয়েছিল, আমি এটাই গিয়েছিলাম। তাহলে আমি আমরা শুনি না কেমন গেছিলেন তখন, এখন কেমন, মানুষ একটু তুলনা হোক, আমরা গানটা শুনি। আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনরে ও মনরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি
লিখতে আছেন ডায়েরি দলিল দেখা রায় দেবেন টাকা পয়সার নাই কারবার সময় থাকতে মনা হুঁশিয়া আমি পাপি তিনি একটু জানতে চাইবো যে প্রথমবার টেলিভিশনে গান করার সুযোগ পেয়েছেন, এত ক্যামেরা সামনে, মুন্নি সাহা বসে আছেন, তাকে তো আগে থেকে চিনতেন, জি, জি। মুন্নি সাহা বসে আছেন, এত মিউজিশিয়ান বসে আছেন, সবকিছু মিলে আমি একটু জানতে চাইবো যে সবকিছু মিলে অভিজ্ঞতাটা কেমন হচ্ছে? ভয় পেয়েছেন নাকি? অফকোর্স আপনি গানে শুনতে পাচ্ছেন এখনকার ভয়েস আর তখনকার ভয়েস। আমি তো ফার্স্ট টাইম এমন সিচুয়েশনে পড়েছি, আমি গ্রামে বাস করতাম, এগুলোর এই এনভায়রনমেন্ট সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আচ্ছা, তো ওই ভয়েসটা দেখেন কিছু কিছু জায়গায় নড়ে গেছে, কেন? আমার ভয় পাওয়ার কারণে। আচ্ছা, অনেক বাঘা বাঘা মানে মিউজিশিয়ান ছিল ওখানে, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত মিউজিশিয়ান যাদের আমি সারা জীবন দেখে আসছি, তাদের সামনে আমাকে গান গাইতে হয়েছে। আচ্ছা, আর বড় বিষয় হলো যে মুন্নি দিদির কাছে উনি আমার অনেক রেসপেক্টেবল একজন পারসন, তো একটু ডাউট তো ফিল হয়েছে, তবে মজার ছিল খুব। আচ্ছা, চ্যালেঞ্জ অনুভব করেছিলেন। জি, জি। আচ্ছা, একটু একটা গান শুনি, মনে হয় আরেকটা গান শুনি। আচ্ছা, কোন জাতীয় গান শোনাবো? আচ্ছা, আমি মান্নাত, শ্রদ্ধ মান্নাতদের, আচ্ছা, আধুনিক, অসম্ভব আমার আইকন শিল্পী শ্রদ্ধ মান্নাতদের। আচ্ছা, আমার শিল্পী জীবনের মানে আমি গাইতে পারি না ওনার গান, তবে আমার শিল্পী জীবনের পথটা কিন্তু উনি। আচ্ছা, আমার দুইজন ব্যক্তির নাম না বললেই না, আমার ফ্রেন্ড তহিদুল ইসলাম তারা, আচ্ছা, সে কিন্তু আমাকে এই সব গানের অনুপ্রেরণা জাগায়। আর আমার গুরুজি শ্রী প্রভাষচন্দ্র দাস আচ্ছা। আমাকে দিক নির্দেশনা দেয়, তুমি এই জাতীয় গান করো, তাহলে তোমার ভোকালটা আরো ভালো হবে, রিসেবল হবে। এই তো আমি একটি মান্নাদের গান শুনি। অবশ্যই, প্লিজ। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গোয়া, নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গোয়া, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর ও গো আতর দানে ভরা, আমারে কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। চমৎকার, চমৎকার। একটু জানতে চাইবো যে পরিকল্পনা, মানে গান নিয়েই কি বাকি জীবনটা বা গান চর্চায়? আমার ধ্যান জ্ঞান সব সঙ্গে ছোটবেলা থেকে এখন, আমি যেন বেঁচে থাকা, যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমি গান নিয়ে থাকতে পারি। আচ্ছা, আপনি যখন আপনাদের শিক্ষার্থীদের যারা আপনার কাছে গান শেখেন, ছাত্রদের যখন গান শেখান, মানে গান নিয়ে পরামর্শটাকে দিন। এখন তো ধরুন তরুণদের মধ্যে অনলাইন সবকিছু মিলে, ইন্টারনেট, সারা পৃথিবী, গানের দুনিয়া তাদের সামনে আছে, সবকিছু মিলে তাদের এক ধরনের পছন্দ আছে, তাই না? এক ধরনের সবকিছু মিলে তাদেরকে আসলে এই যে দেশের গান, শাস্ত্রীয় সঙ্গীত সবকিছু মিলে কি ধরনের পরামর্শ? আসলে আমার কাছে যারা গান শিখে অলমোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অলমোস্ট ভিকারুন্নেছা, আইডিয়াল, মানে যত প্রতিষ্ঠিত স্কুল,
এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমার কাছে গান শিখে আমি তাদের মেধার তারিফ করি। আর আমার ওইখান থেকেই মনে হয়েছে যে ব্রিলিয়ান্ট ছাড়া সঙ্গীত শেখা সম্ভব না। আচ্ছা, গান গাওয়া যায়, যে কেউ গান গাইতে পারে, কিন্তু গানকে যদি জানতে চান ম্যাথের চেয়েও ডিফিকাল্ট। আচ্ছা, আমি মনে করি যে সকল সাবজেক্টের মানে ঊর্ধ্বে সঙ্গীত। আচ্ছা, একটু আপনি যে শিক্ষকও ছিলেন, যেহেতু আপনি অঙ্কের শিক্ষক ছিলেন, জি, জি। একটু জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় অভিভাবক কিংবা শিক্ষকরা যারা ভালো স্টুডেন্ট বা সবকিছু যারা পড়াশোনায় ভালো, তাদেরকে আসলে এই সঙ্গীত চর্চা বা অন্য ধরনের যে কাজগুলো আছে, খেলাধুলা সবকিছু মিলে একটু যেতে মানা করেন, পড়াশোনায় ক্ষতি হতে পারে, ব্যাঘাত হতে পারে। সেখানে আসলে আপনি একজন অঙ্কের শিক্ষক হিসাবে আপনার পরামর্শটা কি? গান গাইলে কি বা সঙ্গীত চর্চা করলে আসলে পড়াশোনা ব্যাঘাত হতে পারে? ভালো স্টুডেন্ট, আমি তাদেরকে একটা পরামর্শ দিব যে কেউ যদি 20 মিনিট প্রত্যেক দিন সঙ্গীত চর্চা করে পড়াশোনা করে, সঙ্গীত চর্চার আগে যদি তার 2 ঘন্টা সময় লাগতো, তো ওই 20 মিনিট রেওয়াজ করার পরে সেই পড়াটা তার আমি মনে করি আধা ঘন্টাতেই পসিবল। এবং এই যে মাঝে মাঝে আমাদের বিভিন্ন শিশু কিশোরদের অবক্ষয়ের কথা শুনি, জি, বিভিন্ন ধরনের অপকর্মের কথা শুনি না, মন খারাপ হয়ে যায় আমাদের। আর সঙ্গীত চর্চাটা হলে মনে হয়, বা আরো বেশি বেশি করে সঙ্গীত চর্চা হলে মনে হয় এই সমস্যাটার সমাধান সম্ভব। অবশ্যই আমি বলি যে সঙ্গীত চর্চা করলে হবে না, বিশুদ্ধ সঙ্গীত চর্চা করতে হবে। এটা আমার বিশুদ্ধ সঙ্গীত চর্চা যদি বিশুদ্ধ সঙ্গীত রেওয়াজ না করে, আমার স্টুডেন্টরা যারা দেখছে এখন তারা হয়তো বুঝতে পারছে যে বিশুদ্ধ সঙ্গীতটা কি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠান শেষ করবো আপনার গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তার আগে আমি একটু আমার দর্শকদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, আজকের নিউজ গ্যালারিতে এই ছিল আয়োজন। আমরা আগামীকাল আবার দেখা হবে এই সময়, এবং নানা আয়োজন নিয়ে আমরা আবার আগামীকাল হাজির হব। বিদায় নিচ্ছি। তো বিদায়ের আগে যেটি বলছিলাম, বিদায়ের আগে আমরা গোলাম পাঞ্জাতন সাহেবের গান শুনতে শুনতে বিদায় নেব। একটা ভালো মন ভালো করা পরিবেশ নিয়ে বিদায় নেব, যাতে আপনাদের আজকের রাতের ঘুমটা ভালো হয়। গান নিয়ে ধন্যবাদ এটিএন নিউজকে, ধন্যবাদ দাদা আপনাকে। আমার মতন ক্ষুদ্র একজন মানুষকে এটিএন নিউজ মনে রেখেছে, এর জন্য সত্যি সত্যি চিরকৃতজ্ঞ। আবারও আমি সারা জীবন এটিএন নিউজের কাছে ঋণী থাকব। আর আমার জন্য যারা টিভি সেটের সামনে দেখছেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরিশুদ্ধ সঙ্গীত নিয়ে বেঁচে থাকতে পারি। আর সর্বোপরি আমি আমার গুরুজিকে, অনুপম বিশ্বাসের কথা না বললেই না, আমি আমার মানে আমি বলি সে আমার দ্বিতীয় বাবা। তার অনুপ্রেরণায় কিন্তু আমার সঙ্গীতটা আরো সুদূর প্রসারী হয়েছে। তো সেই অনুযায়ী মানে আমি দোতারা প্রধান একটি গান গাই। অবশ্যই, প্লিজ। শেষ গানই আমরা গাই। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন রূপ শরণ